মাঝপথে পদত্যাগ করতে চান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত সংবাদ সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এই সাক্ষাৎকার এমন একটা সময় প্রকাশিত হলো, আর সাক্ষাৎকারে তিনি এমন কিছু দাবি করেছেন যা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মুখোশ খুলে দেওয়ার পক্ষেই যথেষ্ট। কি বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি? প্রথমেই উল্লেখ করা যায়, বাংলাদেশের রাষ্ট্রপতি সংবাদ সংস্থা রয়টার্সের কেন ভারতের সীমান্তে চীন নন অ্যাক্টিভ এয়ারবেসগুলোকে অ্যাক্টিভ করছে? চীনের 5 ফিঙ্গার পলিসির দ্রুত শক্তি ক্ষয় হচ্ছে কেন? বাংলাদেশ কিভাবে রাফালকে কাউন্টার করতে চাইছে? এখন অস্ত্র কি বাংলাদেশকে আদৌ বাড়তি সামরিক শক্তি যোগাবে? নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক স্বাগত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, পুলিশ অহন্য হয়ে একটি হোটেলের ঠিকানা খুঁজছিল এবং স্থানীয় যে রেজিস্টার্ড লিস্ট হয় সেই লিস্টে সেই গেস্ট হাউসে কোনো নামই ছিল না। শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর লো বাজেটের সেই গেস্ট হাউস আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, কিন্তু বহু প্রতীক্ষিত এই ভোটে কি অংশ নিচ্ছে না আওয়ামী লীগ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আমি ধরেই নিলাম অনেক কাঠখড় পুড়িয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিল, কিন্তু কবে, কোথায়, কিভাবে? শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় কি প্রার্থী হচ্ছেন? তাহলে কোন কেন্দ্র থেকে লড়াই করবেন তারা? কবেই বা দেশে ফিরবেন শেখ হাসিনা? জয়ই বা কবে দেশে ফিরছেন? কি উকি দিচ্ছে তো এই রকম একাধিক প্রশ্ন আপনার মনে? বিশ্বাস করুন, এই প্রশ্নের উত্তর শুধু আপনি খুঁজে বেড়াচ্ছেন না, এই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশের প্রায় 70% ভোটার। তারা তাদের স্বাচ্ছন্দ্য করার জন্য আছে। ঘোষণা দেওয়া হয় এক দফা, অনেক মিটিং হয়েছে, অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কোনো কিছুই হয় না। এত হয়রানি তো উচিত না। তোমরা তো আমাদের কলেজে ভর্তি হয়ে গেছে, আমরা তোমাদের ক্লাস নিব, আমাদের কোনো পরিচয় নাই। আমি ঢাকায় আসছি নভেম্বর মাসের প্রথমে, তো আমাদের প্রথমে ভর্তি হওয়ার কথা ছিল অক্টোবর মাসে 12 তারিখে। ওটা চেঞ্জ করে দেওয়া হলো যে নভেম্বরে হচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে অনেক গুজব এবং জল্পনা কল্পনা শোনা যাচ্ছে। আদৌ কি তিনি বেঁচে আছেন এখনও, নাকি মারা গেছেন? এটি এখন সবথেকে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন। সত্যি কি তিনি বেঁচে আছেন? বেঁচে থাকলে তিনি কি রাজনীতিতে কি ফিরে ব্যাক করতে পারবেন কি না, এটিও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন এখন। সবগুলো প্রশ্নের উত্তর দিতে চলেছে আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। 12 ফেব্রুয়ারি আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, কিন্তু বহু প্রতীক্ষিত এই ভোটে কি অংশ নিচ্ছে না আওয়ামী লীগ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। আমি ধরেই নিলাম অনেক কাঠখড় পুড়িয়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিল, কিন্তু কবে, কোথায়, কিভাবে? শেখ হাসিনা বা সজীব ওয়াজেদ জয় কি প্রার্থী হচ্ছেন? তাহলে কোন কেন্দ্র থেকে লড়াই করবেন তারা? কবেই বা দেশে ফিরবেন শেখ হাসিনা? জয়ই বা কবে দেশে ফিরছেন? কি উকি দিচ্ছে তো এই রকম একাধিক প্রশ্ন আপনার মনে? বিশ্বাস করুন, এই প্রশ্নের উত্তর শুধু আপনি খুঁজে বেড়াচ্ছেন না, এই প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশের প্রায় 70% ভোটার। এই প্রশ্নের উত্তর খুঁজছে আপামর বাংলাদেশবাসী। এই প্রশ্নের উত্তর খুঁজছে আওয়ামী লীগ। প্রশ্নের উত্তর খুঁজছেন শেখ হাসিনা নিজেও। প্রশ্নের উত্তর খুঁজছেন সজীব ওয়াজেদ জয়। এই প্রশ্নের উত্তর খুঁজছেন আমি, আপনি, প্রত্যেকে। এমনকি বিএনপিও হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজছে, কিন্তু আদতে উত্তর কি পাবো আমরা? আমরা প্রত্যেকেই জানি 2024 সালের অগাস্টে ছাত্র নেতৃত্বাধীন একটা তথাকথিত গণ অভ্যুত্থান, আর সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গদিচ্যুত হন শেখ হাসিনা। দীর্ঘদিনের পরিচিত মসনদ ছেড়ে তিনি পালিয়ে আসতে বাধ্য হন ভারতে, আশ্রয় নেন নয়াদিল্লিতে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরই বাংলাদেশের সংসদ ভেঙে দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, এবং শেখ হাসিনার পদত্যাগের পরে শেষ সাংবিধানিক কর্তা হিসাবে এই মুহূর্তে বাংলাদেশের অবশিষ্ট ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রপতি। 75 বছর বয়সী শাহাবুদ্দিন চুপ্পু 2023 সালে শেখ হাসিনার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। আর সেই হিসাব অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পু তাহলে 5 বছরের মেয়াদ গড়াচ্ছে 2028 সাল পর্যন্ত, যদি সবকিছু ঠিকঠাক থাকে বাংলাদেশে। তাহলে অর্থাৎ কেন এই যদি কথাটা ব্যবহার করতে গেলাম আমি, সেটাও আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, খুব সম্প্রতি রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন। যদিও হোয়াটসঅ্যাপে ভয়েস কলের মাধ্যমে এই সাক্ষাৎকার তিনি দিয়েছেন নাকি কোনো টেক্সটের মাধ্যমে এই সাক্ষাৎকার, অর্থাৎ তাকে মেসেজ করে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি লিখে উত্তর দিয়েছেন, সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ওই সাক্ষাৎকারে শাহাবুদ্দিন চুপ্পু এটা বলেছেন তিনি বাংলাদেশে নির্বাচনের পরে পদত্যাগ করবেন। হঠাৎ কেন পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি? তাহলে কি তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন?
কারণ ইউনূস সরকার ইতিমধ্যে যে শাহাবুদ্দিন চুপ্পুর একটা মিডিয়া গ্রুপ ছিল সেটা তুলে নিয়েছে। তাছাড়া রাষ্ট্রপতির এই যে ঈদ গেল সাম্প্রতিক, সেখানেও তার বাইরে নামাজ পড়াতেও কিন্তু একটা নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ফলে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সে দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং শেখ হাসিনার বিষয়েও বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। কারণ শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারে একমাত্র জানাচ্ছে তিনি কেমন রয়েছেন। ওই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দাবি করেছেন তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, অর্থাৎ সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। শাহাবুদ্দিন চুপ্পুর দাবি 2024 সালের অগাস্টে হাসিনার বিরুদ্ধে প্রাণঘাতী বিক্ষোভের সময় শেখ হাসিনার পাশে পাওয়া যায়নি সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে, অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াননি ওয়াকার, সাক্ষাৎকারে দাবি করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশের রাষ্ট্রপতির আরও দাবি শেষ মুহূর্তে ওয়াকার শেখ হাসিনার পাশে যদি থাকতেন তাহলে হয়তো ভাগ্যের পরিবর্তন ঘটলেও ঘটতে পারত। ফলে এক্ষেত্রে অবশ্যই ভিলেন ওয়াকার। তবে শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু দাবি করছেন বাংলাদেশের ক্ষমতা দখলের কোনো ইচ্ছা ছিল না সেনাপ্রধানের। তিনি নাকি স্রেফ বাংলাদেশে গণতন্ত্র ফিরে পেতে চাইছিলেন। এটা কি আপনি বিশ্বাস করবেন? ক্ষমতা ধরে রাখতে চান না ওয়াকার? শাহাবুদ্দিন চুপ্পু বলছেন সেনাপ্রধান এবং 3 বাহিনী প্রধানের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে দুজন ব্যক্তি যারা শেখ হাসিনার সময় তাদের দায়িত্বে এসেছিলেন, একজন হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু আর অপরজন হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আর এই দুজনকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ইউনূস এবং তার পারিষদরা। তবে রাষ্ট্রপতি এক্ষেত্রে স্বীকার করেছেন কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি, কিন্তু যেভাবে তার কণ্ঠরোধ করা হচ্ছে তাতে তিনি অপমানিত বোধ করছেন। শেখ হাসিনা প্রসঙ্গে রাষ্ট্রপতিকে যে প্রশ্ন করা হবে সেটাও একেবারে প্রত্যাশিত বা স্বাভাবিক ছিল, এবং এক্ষেত্রে যে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে বা রাষ্ট্রপতিকে সেটা হলো 15-16 বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় থাকা শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরে কোনোভাবে কি রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন? কারণ রাষ্ট্রপতি বলেছিলেন তিনি হাসিনার পদত্যাগপত্র পাননি। এই প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন যদিও বাংলাদেশের রাষ্ট্রপতি। উত্তর এড়িয়ে তিনি খুব কৌশলী জবাব দিয়েছেন। তিনি বলেছেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন, কোনো দলের সঙ্গে তিনি যুক্ত নন। তাহলে কি এটা ধরে নেওয়া যায় শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে যোগাযোগ রয়েছে শেখ হাসিনার? শাহাবুদ্দিন চুপ্পু কি উত্তর দেবেন সেটা তার ব্যক্তিগত বিষয় অবশ্যই, কারণ তিনি একটি দেশের রাষ্ট্রপতি। ফলে তিনি কি উত্তর দেবেন সেটার ভালো মন্দ তিনিই বলতে পারবেন, কারণ তিনি কোনো বাচ্চা ছেলে নন। শাহাবুদ্দিন চুপ্পুর এই সাক্ষাৎকারের পিছনে অনেকে ভারতের দিকেও আঙুল তুলছেন। মাঝপথে পদত্যাগ করতে চান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত সংবাদ সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এই সাক্ষাৎকার এমন একটা সময় প্রকাশিত হলো, আর সাক্ষাৎকারে তিনি এমন কিছু দাবি করেছেন যা বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মুখোশ খুলে দেওয়ার পক্ষেই যথেষ্ট। কি বলেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি? প্রথমেই উল্লেখ করা যায় বাংলাদেশের রাষ্ট্রপতি সংবাদ সংস্থা রয়টার্সের দিল্লি প্রতিনিধি কৃষ্ণেন দাসকে হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছেন। দ্বিতীয়ত তার সাক্ষাৎকার প্রচারিত হলো বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাতে। এই দুটি ঘটনা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাক্ষাৎকারে বলেছেন তার আর ভালো লাগছে না, নির্বাচনের পর নতুন সরকার এলে তিনি হয়তো পদত্যাগ করবেন। কবে পদত্যাগ করতে পারেন সেটাও ঘোষণা করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো রয়টার্সকে তিনি বলেছেন আমার কণ্ঠস্বর দমিয়ে রাখা হয়েছে। রয়টার্স এই সাক্ষাৎকার প্রকাশ করার পরই বাংলাদেশ সহ গোটা বিশ্বেই আলোড়ন পড়ে গিয়েছে, কারণ বিগত 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যাদের মধ্যে নিউজ বর্তমানে রয়েছে যে দাবি করে আসছিল বাংলাদেশের রাষ্ট্রপতি তারই মান্যতা দিলেন। রয়টার্সকে তিনি দাবি করেছেন 2023 সালে ক্ষমতাচ্যুত শাসক বা আওয়ামী লীগ সরকারের আমলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। সেই সময় তার নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তবে দায়িত্ব নেওয়ার 16 মাসের মাথায় অভাবনীয় এক পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। হাসিনা সরকারের পতন হয়, বাংলাদেশের ক্ষমতায় আসেন মোহাম্মদ ইউনূস, যার ফলে সংসদ ভেঙে দেওয়ার পর তিনি শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ হিসাবে এখন বাংলাদেশে অবশিষ্ট রয়েছেন। উল্লেখ্য 2024 সালের অগস্টে ছাত্র নেতৃত্বাধীন এক বিদ্রোহের ফলে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন, যার ফলে সংসদ ভেঙে দেওয়ার পর তিনি শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ হিসাবে অবশিষ্ট থাকেন। 75 বছর বয়সী শাহাবুদ্দিন চুপ্পু 2023 সালে হাসিনার আওয়ামী লীগ দলের মনোনীত প্রার্থী হিসাবে 5 বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতি রয়টার্স প্রথম মিডিয়া সাক্ষাৎকারে বলেছেন ইউনূস তাকে একপাশে সরিয়ে রেখেছে। তার আরো দাবি আমি চলে যেতে আগ্রহী, তবে তিনি এও বলেছেন নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন। রাষ্ট্রপতি আরো বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস প্রায় 7 মাস ধরে তার সঙ্গে দেখা করেননি। তার প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে এবং গত সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলি থেকে তার ছবিও সরিয়ে ফেলা হয়েছে। চুপ্পুর বক্তব্য মানুষের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে। আমি খুব অপমানিত বোধ করছি। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে এও দাবি করেছেন আমার কণ্ঠস্বর দমন করা হচ্ছে। তবে তিনি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং বাকি 2 বাহিনী প্রধানদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন। কেন ভারতের সীমান্তে চীন নন অ্যাক্টিভ এয়ারবেসগুলোকে অ্যাক্টিভ করছে? চীনের 5 ফিঙ্গার পলিসির দ্রুত শক্তি ক্ষয় হচ্ছে কেন? বাংলাদেশ কিভাবে রাফালকে কাউন্টার করতে চাইছে? ন্যাটোর অস্ত্র কি বাংলাদেশকে আদৌ বাড়তি সামরিক শক্তি যোগাবে?
নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। জয় হিন্দের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক স্বাগত। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পুলিশ অহন্য হয়ে একটি হোটেলের ঠিকানা খুঁজছিল এবং স্থানীয় যে রেজিস্টার্ড লিস্ট হয় সেই লিস্টে সেই গেস্ট হাউসে কোনো নামই ছিল না। শেষ পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পর লো বাজেটের সেই গেস্ট হাউসের হদিশ মেলে এবং সেখানে হানা দেয় শ্রীনগরের পুলিশ আধিকারিকরা। এবং সেই লো বাজেটের গেস্ট হাউস থেকে হু কান্টাই নামে এক চীনা নাগরিক এবং বস্টন ইউনিভার্সিটির ফিজিক্সের স্নাতককে আটক করা হয়। এরপর তাকে হেফাজতে নেওয়া হয়। গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদ শুরু হতেই একেবারে চোখ কপালে ওঠে গোয়েন্দাদের এবং তার মোবাইল ফোনটাকেও অ্যাক্সেস করার চেষ্টা করা হয় তথ্য জানার জন্য। প্রাথমিকভাবে যেটা তথ্য উঠে আসে যে গত 19শে নভেম্বর এই চীনা নাগরিক তিনি দিল্লিতে পৌঁছন। এরপর তার যে ট্যুরিস্ট ভিসা ছিল এবং তার যে জার্নি লিস্ট সেখানে ছিল আগ্রা, ছিল বেনারস, ছিল কুশিনগর এবং অন্যান্য বিভিন্ন স্থান। সে সব কিছু তিনি বাইপাস করে এবং ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রার অফিসকে তিনি বাইপাস করে সরাসরি পৌঁছন লেতে এবং সেখানে পৌঁছে তিনি সেই লো বাজেটের গেস্ট হাউসে থাকা শুরু করেন। এরপর তার মোবাইল থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মেলে। এই চীনা নাগরিক এবং ছাত্র হু কান্টাইয়ের মোবাইলে কি মিলেছিল বলুন তো? গোয়েন্দারা এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছে তা বেশ চমকে ওঠার মতো। এই চীনা ছাত্র এবং নাগরিক তিনি মূলত জম্মু কাশ্মীর, ভারতের উত্তর সীমান্ত জুড়ে কোথায় কোথায় আমাদের সিকিউরিটি ডিপ্লয়মেন্ট হয়েছে, কীভাবে হয়েছে, সিআরপিএফ ডিপ্লয়মেন্ট কোথায় কোথায় আছে, আমাদের আর্মি বেস ক্যাম্পগুলো কোথায় আছে, তাদের কাজের পদ্ধতি কী, এই সমস্ত জানার চেষ্টা করছিলেন। অর্থাৎ তিনি ট্যুরিস্ট হয়ে ভারতে প্রবেশ করেছিলেন, কিন্তু তার কার্যবিধি এবং ফলাফল বলছে তিনি অন্য মতলবে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন, যা ইতিমধ্যে গোয়েন্দারা অ্যাক্সেস করতে শুরু করেছেন। গোয়েন্দারা বোঝার চেষ্টা করছেন যে এই চীনা ছাত্রের সঙ্গে আরও যারা বাকি এসেছিলেন তাদের আসল মতলবটা কী। দ্বিতীয় ছবি, ভারতবর্ষের উত্তর সীমান্ত জুড়ে সেখানে তিব্বতকে বেস করে আমাদের ঠিক এই নর্দার্ন যে বর্ডার রয়েছে সেখানে 16টি এয়ারবেসকে নতুন করে জাগিয়ে তোলা হচ্ছে। হ্যাঁ, এগুলো ছিল, সেগুলোকে নতুন করে অ্যাক্টিভ করছে চীন। এবং এই এয়ারবেস যেগুলো রয়েছে সেগুলোতে মূলত 5 থেকে 6,000 মিটার পর্যন্ত অত্যাধুনিক রানওয়ে এবং সেই রানওয়েতে যাতে ফাইটার জেট খুব দ্রুত অবতরণ করতে পারে এবং সেখানে টেক অফ করতে পারে সেভাবেই তৈরি করা হচ্ছে। একই সঙ্গে সেখানে 70 থেকে 80টি অত্যাধুনিক হেলিকপ্টারকে অবতরণ করানোর সুবিধা রাখা হচ্ছে। তার পাশাপাশি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যাতে সহজে অবতরণ করতে পারে সেই মাপে এবং সেই আয়তনে এই রানওয়েগুলোকে তৈরি করা হচ্ছে একদম আমাদের সীমান্তের নাক বরাবর। পাশাপাশি এখানে ড্রোন ইউনিট রাখা হচ্ছে সব ধরনের পরিস্থিতিকে মাথায় রেখেই বলে বিভিন্ন সূত্রগুলো আমাদের কনফার্ম করছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে, চীন এই উত্তর সীমান্ত জুড়ে যেভাবে এই এয়ারবেসগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে, বিপুল পরিমাণ ফাইটার জেটকে এখানে নিয়ে আসার চেষ্টা করছে, ফলে এটা ভারতের বিরুদ্ধে তো যুদ্ধ প্রস্তুতি, প্রশ্ন তাই ওঠে এবং উত্তরও তাই হয়। তবে বিশেষজ্ঞরা বলছেন যে একদমই তা নয়, তার সঙ্গে অন্য একটা বিষয় রয়েছে, তা হলো চীনের 5 ফিঙ্গার্স থিওরি। এই 5 ফিঙ্গার্স থিওরি প্রথম থেকেই চীনের যে যুদ্ধ নীতির সঙ্গে জুড়ে আছে এবং যার মধ্যে ভারতবর্ষের সীমান্ত পড়ে, এটা অনেকেই জানেন বা বিশেষজ্ঞরাও জানেন। তবে এই 5 ফিঙ্গার্স থিওরিকে চীন একবারে বা একই সঙ্গে অ্যাক্টিভ করতে চাইছে না। পরিবর্তে চীন তাদের যে ওয়ার স্ট্র্যাটেজিস্ট ছিলেন সুন জু, সেই সুনজুর থিওরি অনুসারে এবং সালামি স্লাইসিং, এই সালামি স্লাইসিং এই থিওরি অনুসারে চীন আস্তে আস্তে গিলে খেতে চাইছে। কিভাবে? চীনের ইস্টার্ন যে থিয়েটার কমান্ড পড়ে এবং দক্ষিণ চীন সাগর, সেখানে তাইওয়ান রয়েছে এবং তাইওয়ানকে চীন যদি সব কিছু ঠিকঠাক এভাবেই চলতে থাকে এবং তাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন শি জিনপিং, তিনি এই সালামি স্লাইসিং এই থিওরি অনুসারে মোটামুটিভাবে গোয়েন্দা সূত্র যেটা আমরা জানতে পারছি 2027 সাল নাগাদ এই তাইওয়ানকে কার্যত গিলে খাবে চীন, সেই প্রস্তুতি শুরু হয়েছে। এবার প্রশ্ন উঠবে যে তাইওয়ানকে গিলে খাওয়ার চেষ্টা কোনো চীন করছে